একটি লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট এবং একটি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। ককবরক, মণিপুরী, চাকমা, গারো, হালাম এবং মগ ইত্যাদি ভাষায় বিশেষ জ্ঞান সম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। কলেজ অব টিচার্স এডুকেশন কুমারঘাটে 2025-26 শিক্ষাবর্ষ থেকে সাধারণ ডিগ্রি কোর্স চালু করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলিকে বহুমুখী প্রতিষ্ঠান উন্নীত করা। গ্রামীণ বাজার নির্মাণের প্রস্তাব রাখছে, যার জন্য RIDF এর অধীনে 158,39 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আরো 100টি কৃষক পরামর্শ কেন্দ্র সহ কৃষি উপবীজ ভান্ডার এবং 30টি কৃষক জ্ঞান কেন্দ্র নির্মাণের প্রস্তাব রাখছি, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 48 কোটি টাকা। আমি ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ে বিদ্যমান ছাত্রী নিবাসের সঙ্গে একটি অ্যানেক্স ভবন, একটি মাশরুম হাউস এবং একটি মেলিং ইউনিট নির্মাণের প্রস্তাব রাখছি এবং এর জন্য ব্যয় বরাদ্দ হয়েছে 7,55,00,000 টাকা। পশ্চিম ত্রিপুরা মোহনপুর এগ্রিকালচার ফার্ম মেশিনারি প্রমোশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব করছি, যার জন্য 8,92,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। উদ্যান পালন, উদ্যানজাত ফসল উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ফল, শাকসবজি, মশলা এবং ফুল চাষে বহুমুখীকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সম্প্রতি রাজ্য সরকার ওয়েল পাম চাষের উপর জোর দিয়েছে। অ্যাভোকাডো, কামলাম এবং উন্নত জাতের আম ও অ্যাপেল ফুলের মতো নতুন ফলের চাষ রাজ্যে চালু করা হয়েছে এবং কৃষকদের মধ্যে তা ক্রমে জনপ্রিয় উঠেছে। আলুর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার ERC প্রযুক্তি জনপ্রিয় করার উপর জোর দিয়েছে। এই প্রযুক্তি চালু হলে আলুর উৎপাদনশীলতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মাশরুম চাষ প্রসারের জন্য রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থবর্ষে 1065 পরিবারকে 40,125টি মাশরুম স্পট প্যাকেট বিতরণ করা হয়েছে। সারা বছর আনারসের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং কৃষকদের জন্য ভালো মূল্য সুনিশ্চিত করতে 1,816 হেক্টর পরিমাণ জমিতে আনারস চাষ স্ট্যাগারিং করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 54টি মডেল মুখ্যমন্ত্রী মডেল গ্রামে আর 88,092টি আম্রপালি, আম, লেবু, সুপারি, গোলমরিচ ও লিচুর চারাগাছ বিতরণ করা হয়েছে। এছাড়া 650 জন কৃষকের মধ্যে আরো 14,984টি আপেল, কুল, সুপারি, লেবু, আমের চারা বিতরণ করা হয়েছে। গাঁজা চাষ নিরুৎসাহিত করার উদ্দেশ্যে সিপাহীজলা জেলায় 1,18,240টি সুপারি, পেঁপে ও লেবু চারা বিতরণ করা হয়েছে। সেচের উদ্দেশ্যে বিভিন্ন বাগানে 44টি সৌরচালিত সাবমার্সিবল সেচ পাম্প স্থাপন করা হয়েছে। কলাই জেলার নালকাটায় একটি সমন্বিত প্যাক হাউস স্থাপন করা হয়েছে, যাতে বিশেষত আনারসের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে বৃহত্তর বাজারে পৌঁছানো সম্ভব হয় এবং কৃষকদের আয় বাড়ে। গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করার ক্ষেত্রে ফুল চাষ একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। বাইরের রাজ্য থেকে ফুল আমদানির পরিবর্তে ধীরে ধীরে স্থানীয়ভাবে উৎপাদিত ফুল তার স্থান গ্রহণ করেছে। ফুল চাষীদের ফুল চাষ সম্পর্কে সদর্থক দৃশ্যমান প্রভাব বিস্তার এবং প্রশিক্ষণের লক্ষ্যে মোহনপুর, উদয়পুর, বাদারঘাটে 3টি প্রদর্শনমূলক পুষ্প বাগিচা স্থাপন করা হয়েছে। ইন্দো ডাচ প্রকল্পের অধীনে লেম্বুচারা সেন্টার অব এক্সিলেন্স অন ফ্লাওয়ার্স নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে এবং ইন্দো ইসরায়েল প্রকল্পের অধীনে তৈজুতে সেন্টার অব এক্সিলেন্স অন সিস্টাসের কাজ অগ্রগতি লাভ করেছে। 2025-26 অর্থবর্ষে 45 জন কৃষকের মধ্যে 75,000 টাকা ভর্তুকি সমৃদ্ধ মূল্যে মিনি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। কৃষকদের কল্যাণে 160টি জল ধারণ কাঠামো এবং 109টি ভার্মি কম্পোস্ট কাঠামো নির্মাণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে উত্তর পূর্বাঞ্চল বিকাশ মন্ত্রকের আর্থিক সহায়তায় কুইন আনারসের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পে 3টি জেলার 8টি ব্লক অন্তর্ভুক্ত থাকবে, যার মাধ্যমে গ্রেডিং, প্যাকেজিং, কুলিং, বিপণন সহ সমস্ত রকম পরবর্তী ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবস্থা করা হবে। প্রকল্পের অধীনে সংগ্রহ কেন্দ্র, সৌরচালিত পুল চেম্বার এবং প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণের ব্যবস্থা থাকবে। প্রকল্প বাস্তবায়িত হলে আনারস রপ্তানি আরো সহজ হবে বলে আশা করা যাচ্ছে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এর অধীনে 1,300 হেক্টর জমিতে হাইব্রিড গ্রীষ্মকালীন সবজি চাষ প্রসারের উদ্যোগ নেওয়া হবে। আলুর বীজ উৎপাদনে 2028-29 সালের মধ্যে স্বনির্ভরতা এবং টেবল পটেটো উৎপাদনে 2029-30 সালের মধ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে এবং পেরুর লিমা শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে।
এ উদ্দেশ্যে RKBY এর অধীনে 20 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। উদ্যানজাত পণ্য বিক্রির সুবিধার্থে রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের ধারে 30টি স্থানে বাজার সেট নির্মাণের প্রস্তাব করছে, যার জন্য 3,54,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। পানি সম্পদ উন্নয়ন 2025-26 অর্থবর্ষে গবাদি পশু ও পাখির টিকাকরণে রাজ্য সরকার একটি স্পেশাল ড্রাইভ অভিযান গ্রহণ করেছে। গবাদি পশু ও পোলট্রির বিভিন্ন রোগ যেমন FMD এবং বুসলেসিস লিপিয়ার এবং সোয়াইন ফিভার, রানীক্ষেত, হাঁসের কলেরা, হাঁসের প্লাগ ইত্যাদির বিরুদ্ধে 87,51,000 টিকার মাধ্যমে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া 6,027টি পশু এবং 40,99,000 পাখির চিকিৎসা করা হয়েছে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের অধীনে প্রচলিত সিমেন্টের মাধ্যমে 54,495টি কৃত্রিম প্রজনন এবং সেক্স শর্টেড সিমেন্টের মাধ্যমে 36,030টি কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী পানি সম্পদ বিকাশ যোজনার অধীনে মোট 19,531 জন মহিলা উপভোক্তার প্রত্যেকে 20টি পোল্ট্রি বার্ড এবং 42টি হাঁসের বাচ্চা প্রদান করা হয়েছে। তাছাড়া পিগারি প্রকল্পের অধীনে 1,250 জন মহিলা উপভোক্তার প্রত্যেকে 6,000 টাকা হারে সহায়তা প্রদান করা হয়েছে এবং গোটারি প্রকল্পের অধীনে 1,250 জন মহিলা উপভোক্তাকে 6,000 টাকা হারে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া 5,980 জন বেনিফিশিয়ারিকে CGN দিয়ে সহায়তা দেওয়া হয়েছে। NEC এর আর্থিক সহায়তা রাজ্যের বিভিন্ন জেলায় একটি ক্রসবিট গাভী 51 জন বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ফরেন রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে মোট 1,249 জন বেনিফিশিয়ারি সহায়তা লাভ করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তার অধীনে 2,923 জন বন্যা কবলিত কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে এবং এই উদ্দেশ্যে 2,82,84,000 টাকা ব্যয় হয়েছে। ত্রিপুরার পিগারি খাতকে শক্তিশালী করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শুকর সম্পদের জিনগত মান উন্নয়নের লক্ষ্যে সিপাহী জেলার দেবীপুরে কম্পোজিট লাইভস্টক ফার্মে AICRP অন পিগের অধীনে একটি পিগ সীমান সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। জাতীয় পশুধন মিশন এর অধীনে অ্যানিম্যাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু হয়েছে, যার আওতায় 29,355টিরও অধিক গৃহপালিত পশু অন্তর্ভুক্ত হবে। MDU কর্মসূচির আওতায় 1,203টি স্বাস্থ্য শিবির আয়োজিত হয়েছে, যেখানে 95,650টি পশু এবং 2,17,206টি পাখির চিকিৎসা করা হয়েছে। ঋণ প্রাপ্তির সহজলভ্যতা ও ব্যবসায়িক উদ্যোগ বিকাশের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় ট্রেস প্রকল্পের অধীনে উৎপাদক গোষ্ঠী, পশু সখী এবং ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়নের জন্য সুদের উপর ভর্তুকি, কিষাণ ক্রেডিট কার্ড ও সক্ষমতা বিকাশের মাধ্যমে ঋণ প্রাপ্তির সহজলভ্যতা ও এন্টারপ্রেনারশিপের বিকাশ সুনিশ্চিত হয়েছে। ট্রেস প্রকল্পের অধীনে 768টি প্রডিউসার গ্রুপ গঠিত হয়েছে এবং 3,765 জন পিগারি ও গোটারি বেনিফিশিয়ারি এবং 296 জন পশু সখীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোহনপুর মহকুমার বামটিয়া RD ব্লকে 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া দুগ্ধ উৎপাদকের কাছ থেকে বিশুদ্ধ দুধ সংগ্রহের জন্য 20টি নতুন ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটি গঠন করা হয়েছে। 2023-24 সালের সুমারি রিপোর্ট অনুযায়ী মোট 2,47,310 মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে এবং দৈনিক মাথাপিছু দুধের প্রাপ্তির পরিমাণ 163.38 গ্রাম। বিভিন্ন দুগ্ধ সমবায় সমিতির মধ্যে 34টি ইনস্ট্যান্ট মিল্ক সিলার বিতরণ করা হয়েছে। পশু চিকিৎসা পরিকাঠামো আর শক্তিশালী করার উদ্দেশ্য RIDF এর অধীনে 2025-26 অর্থবর্ষে 17টি ভেটেরিনারি সাব সেন্টার, 10টি ভেটেরিনারি ডিসপেন্সারি, 3টি ভেটেরিনারি হাসপাতাল এবং 4টি জেলা ভেটেরিনারি মেডিসিন স্টোর নির্মিত হয়েছে। ত্রিপুরা ভেটেরিনারি কলেজের ভার্টিক্যাল এক্সটেনশনের কাজও গ্রহণ করা হয়েছে। MNDU এর অধীনে 50টি মিনি মোবাইল ভ্যান ক্রয় করা হয়েছে এবং এগুলি আগামী অর্থবছর থেকে সব ব্লকে চালু করা যাবে। 2026-27 অর্থবর্ষে আমি অভয়নগর রাজ্য পশু চিকিৎসালয়ে একটি অ্যানিম্যাল পেট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও ব্লাড ব্যাংক স্থাপনের প্রস্তাব রাখছি, যার জন্য 1,47,00,000 টাকা বরাদ্দ করা হবে। 2026-27 অর্থবর্ষে 8টি ভেটেরিনারি ডিসপেন্সারি, 26টি ভেটেরিনারি সাব সেন্টার, 4টি ভেটেরিনারি হাসপাতাল, 2টি ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি, একটি লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট এবং একটি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। 2026-27 অর্থ বছরে গবাদি পশু ও পাখির খাদ্যের গুণমান পরীক্ষা
করার জন্য একটি খাদ্য বিশ্লেষণ পরীক্ষাগার স্থাপন করা হবে, যার জন্য 2,41,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। মৎস্য ত্রিপুরাকে মাছ উৎপাদন এবং মাছের পোনা উৎপাদনে স্বনির্ভর করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে মাছ উৎপাদনে আমাদের রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে। 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অধীনে 14,408 জন বেনিফিশিয়ারিকে বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে এবং এই খাতে 6,67,00,000 টাকা ব্যয় করা হয়েছে। রাজ্য সরকার বিবিধ জলাশয়ে মৎস্য চাষ চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থবর্ষে 92 হেক্টর অব্যবহৃত জলাশয় মৎস্য চাষের উপযোগী করার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যে 4,14,00,000 টাকা ব্যয় হয়েছে। সর্বমোট 1,10,569 জন মৎস্য চাষীকে গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রকল্পে আওতায় আনা হয়েছে। সরকারের বিভিন্ন সুবিধা প্রদান সুনিশ্চিত করতে 1,01,266 জন মৎস্য চাষীকে ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধীকরণ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ প্রশিক্ষণের জন্য 14,905 জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া 150টি উৎপাদক গোষ্ঠীকে প্রশিক্ষিত করা হয়েছে এবং 22 জন মৎস্য সখীকে পশ্চিমবঙ্গে এক্সপোজার ভিজিটে পাঠানো হয়েছে। 59টি জেলার পরিক্রায় মৎস্য সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যার জন্য 8,38,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর অধীনে 105.62 হেক্টর নতুন জলাশয় তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 3 কোটি টাকা এবং এছাড়া মাছের পোনা উৎপাদনের লক্ষ্যে 8টি হ্যাচারি নির্মাণ করা হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে 2 কোটি টাকা। রম্ব জলাশয়ে 989 জন মৎস্যজীবীকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন সময় জীবিকা ও পুষ্টি সহায়তা দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় হয়েছে 29,67,000 টাকা। 2026-27 অর্থবর্ষে আমি প্রস্তাব করছি যে আগরতলা গুর্খা বস্তিতে একটি ত্রিপুরা রাজ্য মৎস্য সচেতনতা কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য 12,80,00,000 টাকা গ্রহণ করা হবে। এছাড়া কুমারঘাট, কমলপুর, সাবরুম, বিলোনিয়াতে মৎস্য চাষ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে, যার জন্য 4,45,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। শিক্ষা রাজ্য সরকারের বুনিয়াদ স্তরে শিক্ষা বানানো এবং সমাজের সব শ্রেণীর শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সমগ্র শিক্ষা অভিযানের অধীনে 125টি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে এবং 345টি পুরনো শ্রেণীকক্ষ সংস্কার করা হয়েছে। পাশাপাশি 1,056টি ছাত্রছাত্রীদের শৌচাগার নির্মাণ এবং 4,238টি নিরাপদ পানীয় জলের সংস্থান করা হয়েছে, যার ফলে একটি শিশু বান্ধব ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে 7 জনের লক্ষ্যে 6,200 জন শিক্ষককে আধুনিক শিক্ষাদান পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া 2,150টি ডিজিটাল শ্রেণীকক্ষ, স্মার্ট বোর্ড ও ই-লার্নিং উপকরণ দিয়ে সরঞ্জাম যুক্ত করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পের আওতায় 4,10,000 জন ছাত্রছাত্রীকে পুষ্টিকর মধ্যাহ্ন আহার প্রদান করা হয়েছে, যা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়াতে এবং শিশু কিশোরদের পুষ্টি সুনিশ্চিত করতে সহায়তা করেছে। বুনিয়াদী স্তরে সাক্ষরতা ও গাণিতিক সক্ষমতা কর্মসূচি রাজ্যের সব স্কুলে 100% বাস্তবায়ন হয়েছে, যা জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণের পথে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই অর্জনগুলি প্রমাণ করে যে বর্তমান সরকার ত্রিপুরার একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, গুণগত মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রতিটি শিশু তার সম্ভাবনা বিকাশের যথাযথ সুযোগ পায়। 2025-26 অর্থবর্ষে নবম শ্রেণীর 41,800 জন ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়েছে, যাতে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হয় এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে। সিএম 7 প্রকল্পের অধীনে 200 জন শিক্ষার্থীদের প্রত্যেককে মাথা পিছু 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বার্ষিক একাডেমি উৎকর্ষ পুরস্কার কর্মসূচির অধীনে 250 জন শিক্ষার্থীকে ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস কর্মীদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার অধীনে 35 জন শিক্ষার্থীকে সম্মানিত করা হয়েছে। নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে 4,383টি বিদ্যালয়ে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে, যার উদ্দেশ্যে শিক্ষাকে আরো কার্যভিত্তিক করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো। নিপুণ ত্রিপুরা বাস্তবায়নের জন্য প্রায় 10,182 জন প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2025-26 বর্ষে আরো 44 স্কুলে প্রাক প্রাথমিক ইউনিট যুক্ত করা হয়েছে, যার ফলে রাজ্যে এখন 236টি প্রাক প্রাথমিক ইউনিট সমন্বিত স্কুল রয়েছে এবং এই স্কুলগুলিতে সর্বমোট 13,549 জন শিশু ভর্তি হয়েছে। জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে
ধলাই জেলায় 45,851 জন শিক্ষার্থীর জন্য সকালে পুষ্টিকর জল খাবার চালু করা হয়েছে এবং 2026-27 অর্থবর্ষে আরো 46টি প্রাক প্রাথমিক ইউনিট যুক্ত করা হবে, যাতে ছোট শিশুদের শিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত হয়। এছাড়া 79,65,00,000 টাকা ব্যয়ে 12টি নতুন স্কুল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আরআইডিএফের অধীনে 79,63,00,000 টাকা ব্যয়ে 12টি উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্নির্মাণের প্রস্তাব করছি। আমি আরো প্রস্তাব করছি যে 14টি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এর জন্য 11,69,00,000 টাকা ব্যয়বরাদ্দ রাখা হয়েছে। উচ্চশিক্ষা 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার নর্থরে একটি নূতন মহিলা মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে তার একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়া একটা বেসরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ইতিমধ্যেই গত সেশন থেকে তার শিক্ষা কার্যক্রম শুরু করেছে। ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন এবং কলেজ অব টিচার্স এডুকেশন কুমারঘাটে 2025-26 শিক্ষাবর্ষ থেকে সাধারণ ডিগ্রি কোর্স চালু করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলিকে বহুমুখী প্রতিষ্ঠান উন্নীত করা। তাছাড়া আমবাসা, কাকরাবন, করবুকে নবনির্মিত 3টি সরকারি ডিগ্রি কলেজ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। গন্ডার তুইসা সরকারি মহাবিদ্যালয়ে 50 আসন বিশিষ্ট মেয়েদের হস্টেল নির্মাণের কাজ চলছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং হস্টেল নির্মাণ, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি তার নূতন পরিকাঠামো এবং এমবিবি কলেজ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ও উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবন নির্মাণের কাজ অগ্রগতির পথে। আইএএসসি কুঞ্জাবন আগরতলা প্রশাসনিক একাডেমিক ভবনের দ্বিতীয় তল নির্মাণের কাজ বর্তমানে চালু রয়েছে। 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকারি টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে। আমি আরো প্রস্তাব করছি যে বিলোনিয়া ইনস্টিটিউট বিদ্যাসাগর মহাবিদ্যালয়, করবুকে নতুন সরকারি ডিগ্রি কলেজ এবং আগরতলা রাম ঠাকুর কলেজ নতুন একাডেমিক ভবন এবং পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে, যার জন্য 138 কোটি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া রাম ঠাকুর মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে 1000 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণের প্রস্তাব করছি, যার জন্য 8 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যুব বিষয়ক ক্রীড়া, গত কয়েক বছর রাজ্যের ক্রীড়া পরিকাঠামোগত উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আমাদের রাজ্যের ক্রীড়াবিদরা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্যের সুনাম বৃদ্ধি করছে। 2025-26 অর্থবর্ষে তেলিয়ামুড়াতে ইনডোর স্পোর্টস হল নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে 20টি ওপেন জিমনাসিয়াম স্থাপন করা হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার আগরতলাতে একটি বাস্কেটবল কোর্ট নির্মিত হয়েছে। এছাড়া বাজারঘাটস্থিত দর্শকদের স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছে। আমি এই মহতী সভাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমাদের ছেলেমেয়েরা 69তম ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণ করে জিমন্যাস্টিক্সে 9টি, জুডোতে 3টি, যোগায় 2টি, কুরাশে 6টি, হাংতায় 2টি পদক অর্জন করেছে। 2025-26 অর্থবর্ষে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় আমাদের ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। পুনেতে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2025-এ শ্রীমতী পর্ণা দেবনাথ 4টি স্বর্ণ পদক অর্জন করেছেন। প্রয়াগরাজ অনুষ্ঠিত সাব জুনিয়র ন্যাশনাল জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ শ্রীমতী শ্রেয়াংশী রায় একটি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। পশ্চিমবঙ্গ অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ 2025-26-এ শ্রী রিকশন দেববর্মা একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। রাজ্য সরকার খেলো ত্রিপুরা প্যারো গেমসের 3য় সংস্করণ আয়োজন করেছে, যেখানে 4 শতাধিক প্যারা অ্যাথলিট বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এছাড়া প্রথমবারের মতো ত্রিপুরা অলিম্পিক এডিশন রাজ্য সরকারের আর্থিক সহায়তায় 18টি ক্রীড়া শাখার ত্রিপুরা স্টেট গেমস আয়োজন করেছে। আমি প্রস্তাব করছি যে আগরতলা অবস্থিত নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে 10 কোটি টাকা ব্যয়ে একটি নতুন ইনডোর জিমন্যাসিয়াম হল নির্মাণ করা হবে এবং রাজ্যের বিভিন্ন স্থানে 20টি ওপেন জিমন্যাসিয়াম স্থাপন করা হবে, যার জন্য 2 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। বাজারঘাটস্থিত দশরথ স্টেট স্পোর্টস কমপ্লেক্সে 30,000 আসন বিশিষ্ট গ্যালারি নির্মাণ করা হবে, এর জন্য 57 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষার সংরক্ষণ ও বিকাশ একাডেমিক পড়াশোনায় ক্ষেত্রটি শক্তিশালীকরণের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
2025-26 অর্থবর্ষে ত্রিপুরা ককবরক অন্যান্য 60টি সংখ্যালঘু ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। ককবরক ভাষার জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি সুশৃঙ্খল ও সময়োপযোগী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন করা হয়েছে। দশমে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার বিভিন্ন সাহিত্য গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ককবরকে অফলাইন ও অনলাইন শিক্ষা কোর্সে পরিচালনার জন্য শিশু বিহার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা ডিরেক্টরেট ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে। গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও মণিপুরী প্রভৃতি সংখ্যালঘু ভাষায় পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পাঠ্যক্রম উন্নতিকরণের কাজ চলছে। বিভিন্ন সংখ্যালঘু ভাষায় ক্ষুদ্র গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়েছে। IMA এবং জো তাওয়াং গ্রামারের মতো বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি ককবরক, কুকি, মিজো, চাকমা, মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে বেশ কিছু এই বই প্রকাশের কাজ চলছে। 2026-27 অর্থবর্ষে ককবরক, মণিপুরী, চাকমা, গারো, হালাম, কুকি, মিজো ও মগ ভাষায় জাতীয় রাজ্যস্তরীয় সেমিনারের আয়োজন করা হবে। ককবরক, মণিপুরী, চাকমা, গারো, হালাম এবং মগ ইত্যাদি ভাষায় বিশেষ জ্ঞান সম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাছাড়া গারো ভাষার অভিযান, গারো ভাষায় কবিতার বই, মণিপুরী সাহিত্য গ্রন্থ, কুকি ও মিজো ভাষায় সাহিত্য গ্রন্থ, চাকমা ভাষায় কবিতার বই এবং চাকমা অভিধান, হালাম সাহিত্য সাময়িকী, মগ সাহিত্য গ্রন্থ ও সাহিত্য সাময়িকী প্রকাশিত হয়। স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। রাজ্য সরকার রাজ্যের সকল জনগণের জন্য মানসম্মত শাস্ত্রীয় সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। আগরতলাস্থিত গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে মা ও শিশুর জন্য নিবেদিত স্বাস্থ্য ইউনিট, ক্রিটিক্যাল কেয়ার ব্লক, সংক্রামক রোগ ব্লক এবং বিশেষ ওয়ার্ড নির্মাণের কাজ বর্তমান চলমান রয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ চালু করা হয়েছে। সুপার স্পেশালিটি ব্লকে ক্যাথ ল্যাব স্থাপনের কাজ চলছে। এখন পর্যন্ত সফলভাবে 5টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা বানানোর জন্য অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান নয়াদিল্লির সাথে ADMC DBP হাসপাতালের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। ধলাই ও গোমতী জেলা হাসপাতালগুলিতে নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছে। ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী জেলা হাসপাতালের ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু হয়েছে, যেখানে কেমোথেরাপি, সহায়ক অনকোলজি পরিষেবা প্রদান করা হচ্ছে। এছাড়া সাবরুম ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল চালু করা হয়েছে, যা সাশ্রয়ী এবং সার্বিক প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছে। 2025-26 অর্থবর্ষে আয়ুষ্মান ভারতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই আওতায় 1,14,132 জন রোগী ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়েছেন। এটা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার অধীনে 43,975 জন রোগী ক্যাশলেস চিকিৎসার সুবিধা গ্রহণ করেছেন। 2026 সালে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে 63 নাগরিকদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং ক্রনিক কিডনি রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পার্লামেন্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, সেরেব্রাসকুলার দুর্ঘটনার জন্য স্ক্রিনিং, ডায়াগনস্টিক পরিষেবা, চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। রাজ্যের মোট 1,139টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে 528টি স্বাস্থ্য কেন্দ্র ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ড এর অধীনে স্বীকৃতি লাভ করেছে, যা সারা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ অর্জন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বিগত 28 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালু করেছেন। এই অভিযানের আওতায় ত্রিপুরাতে 14 বছর বয়সী 17,500 জন কিশোরীকে বিনামূল্যে HPV টিকা প্রদান করা হয়েছে। 2025-26 সালে টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে 100 দিনের কর্মসূচিতে অসাধারণ পারফরমেন্সের জন্য আমাদের রাজ্য প্রশংসিত হয়েছে। HIV/AIDS প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য 11টি অতিরিক্ত টার্গেটেড ইন্টারভেনশন অ্যান্ড লিঙ্ক ওয়ার্কার স্কিম NGO অনুমোদন করা হয়েছে এবং দূরবর্তী দুর্গম এলাকায় HIV পরীক্ষার সুবিধা সুনিশ্চিত করতে 6টি মোবাইল ভ্যান সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সকল কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওরাল সাবস্টিটিউশন থেরাপি চালু করা হবে
এবং সব জেলা ও মহকুমা হাসপাতালে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবা শুরু করা হবে। 2026-27 অর্থবর্ষে ধলাই জেলা হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক স্থাপন করা হবে এবং তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করা হবে, যাতে দুর্ঘটনা জড়িত জরুরিকালীন রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। এছাড়া জেলা মহকুমা হাসপাতালগুলিতে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং স্থাপন করা হবে, যার মাধ্যমে মা ও শিশুর জন্য উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা হবে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে একটি জিরিয়াট্রিক ও ডায়াবেটিক কেয়ার ইউনিট স্থাপন করা হবে। গোমতী জেলার কালাঝাড়িতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। তাছাড়া 20টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 9টি কমিউনিটি হেলথ সেন্টারে মুখ্যমন্ত্রী তফসিলি জাতি বিকাশ যোজনা আওতাধীন 1428 জন তফসিলি জাতিভুক্ত বেনিফিশিয়ারি পোল্ট্রি ও হাঁস পালনের মাধ্যমে উপকৃত হয়েছে। তাছাড়া 500 জন তফসিলি জাতিভুক্ত বেনিফিশিয়ারিকে ক্ষুদ্র ব্যবসা এবং শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এই বাবদ 1,54,36,000 টাকা ব্যয় হয়েছে। PMAJY এর অধীনে 725 জন তফসিলি জাতিভুক্ত বেনিফিশিয়ারিদের আয় বৃদ্ধিকারী কাজে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত কর্মকাণ্ডের অধীনে 43টি প্রকল্প কাজ গৃহীত হয়েছে এবং এর জন্য 319,72,000 টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া আদর্শ গ্রাম সংক্রান্ত কর্মকাণ্ডের অধীনে পরিকাঠামোগত উন্নয়নের জন্য 48টি প্রকল্প গৃহীত হয়েছে, যার জন্য 1,07,24,000 টাকা ব্যয় হয়েছে। 2026-27 অর্থবর্ষে আনুমানিক 20,000 জন শিক্ষার্থীকে 2 কোটি টাকার আর্থিক সহায়তার মাধ্যমে প্রি মেট্রিক বৃত্তি আনুমানিক 7,661 জন শিক্ষার্থীকে 2,73 লাখ টাকা আর্থিক সহায়তার মাধ্যমে প্রি মেট্রিক বৃত্তি প্রদান করা হবে। তাছাড়া প্রায় 22,057 জন শিক্ষার্থীকে 69,54,40,000 টাকা আর্থিক সহায়তায় পোস্ট মেট্রিক বৃত্তি এবং 8,200 জন শিক্ষার্থীকে ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হবে, যার জন্য 80 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। তাছাড়া 480 জন শিক্ষার্থীকে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে, যার জন্য 2,40 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। 2,000 জন বেনিফিশিয়ারিকে আয় বৃদ্ধিকারী কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে, যার জন্য 2,70 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী অর্থনীতি জাতি বিকাশ যোজনার মাধ্যমে 1,428 জন বেনিফিশিয়ারিকে জনপ্রতি 7,000 টাকা করে পোল্ট্রি হাঁস পালনের সহায়তা প্রদান করা হবে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে 1 কোটি টাকা। এছাড়া 500টি দরিদ্র এসটি পরিবার প্রতি পরিবারকে 10,000 টাকার হারে ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 50 লক্ষ টাকা। ত্রিপুরা এসটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শিক্ষা ঋণ, ব্যবসায়িক ঋণ এবং পরিবহন খাতে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তফসিলি জাতিভুক্ত মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করে চলেছে। 2026-27 অর্থ বছরে ত্রিপুরা এসটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে 510 জন বেনিফিশিয়ারি আনুমানিক 12,70 লাখ টাকা ঋণ প্রদান করা হবে। আমি আরো প্রস্তাব করছি 49 জেলার প্রতিটা একটি অ্যাওয়ারনেস কাম নলেজ সেন্টার গঠন করা হবে, যার জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং অন্যান্য অনুগ্রহ শ্রেণী কল্যাণ, ওবিসি ওয়েলফেয়ার। 2025-26 অর্থবর্ষে রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে TBSE পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম 10টি স্থানের মধ্যে স্থান অর্জন করা 25 জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক প্রদান করা হয়েছে। রাজ্য সরকার BMS পোর্টালের মাধ্যমে 2,407 জন শিক্ষার্থীকে মাথাপিছু 1,500 টাকার হারে ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেছে। 20,154 জন শিক্ষার্থীকে পোস্ট মেট্রিক বৃত্তি প্রদান করা হয়েছে এবং এই খাতে 28 কোটি টাকা ব্যয় হয়েছে। 2,412 জন শিক্ষার্থীকে প্রি মেট্রিক বৃত্তি প্রদান করা হয়েছে এবং এই জন্য 96,48,000 টাকা ব্যয় হয়েছে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রক হাফিজার উইমেন পলিটেকনিক 200 আসন বিশিষ্ট ওবিসি ছাত্রীনিবাস নির্মাণের জন্য 7,78 লক্ষ টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। 127 জন অর্থনৈতিক দুর্বল কিন্তু মেধাবী ওবিসি শিক্ষার্থীকে এককালীন মাথাপিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য 3 জন ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করা হয়েছে এবং প্রত্যেকে 10,000 টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। 2026-27 অর্থ বছরে NSP পোর্টালের মাধ্যমে আনুমানিক 22,000 জন ওবিসি শিক্ষার্থীকে পোস্ট ম্যাট্রিক বৃত্তি প্রদান করা হবে। এছাড়া আনুমানিক 7,500 জন ওবিসি শিক্ষার্থীকে NSP পোর্টালের মাধ্যমে প্রি মেট্রিক বৃত্তি প্রদান করা হবে। 172 জন অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীকে এককালীন 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 2026 অর্থ বছরে 2টি নতুন ওবিসি হোস্টেল নির্মাণ করা হবে। কুলাই একটি, হালালতে একটি, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যালঘু কল্যাণ
2025-26 অর্থবর্ষে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়, হোস্টেল, অতিরিক্ত শ্রেণীকক্ষ ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রহণ করা হবে। ওয়াকফ সম্পত্তির উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করেছে এবং এই খাতে 1,20,00,000 টাকা ব্যয় হচ্ছে। তাছাড়া প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক ভিত্তিক সংখ্যালঘু কন্যাদের জন্য বিশেষ সুবিধা মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড, বেগম রোকেয়া স্বর্ণপদক, মুখ্যমন্ত্রী 400 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনতে 422টি ডিপ টিউবওয়েল, 32টি লিফট ইরিগেশন প্রকল্প, 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ প্রকল্প এবং একটি ডাইভার্সন প্রকল্প চালু রয়েছে। 2025-26 অর্থ বছরে সারা রাজ্যে 31.92 কিলোমিটার জুড়ে 160টি ভূমিক্ষয় রোধী বন্যা সুরক্ষার কাজে গৃহীত হয়েছে। কৈলাসহরে 6টি ঝুঁকিপূর্ণ বাঁধ, বিলোনিয়া 2টি বাঁধ এবং হারানোতে একটি বাঁধ শক্তিশালীকরণের কাজ নেওয়া হয়েছে। 2026 অর্থ বছরে 82,53,00,000 টাকার আর্থিক বরাদ্দে 12.79 কিলোমিটার দৈর্ঘ্যের 38টি ক্ষয়রোধী বন্যা সুরক্ষার রাজ্যের বিভিন্ন স্থানে গ্রহণ করা হবে। নদী জেলার কুঠামারা জিপি, ডামজুরি জিপিতে 2টি আরসিসি সুইচ গেট নির্মাণ, উদয়পুরে মিউনিসিপ্যাল কাউন্সিল অন্তর্গত গোমতী নদীর বামের তীরে একটি ভূমিক্ষয় রোধীর কাজ হাতে নেওয়া হবে। 2026-27 অর্থ বছরে 41,01,00,000 টাকা ব্যয়ে হাওড়া নদী বিদ্যমান বাঁধ সম্প্রসারণ প্রায় 650 মিটার এবং হাওড়া ও কাটাখাল নদীর বাঁধ শক্তিশালীর কাজ গ্রহণ করা হবে। বিদ্যুৎ সর্বস্তরের জনগণের স্বার্থে রাজ্যে বিদ্যুৎ খাত নির্ভরযোগ্য, দক্ষ এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক উন্নতি বজায় রেখেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ব্যাপকভাবে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার স্থাপন শুরু করেছে, যার ফলে সঠিক বিলিং, রিমোট মনিটরিং এবং উন্নত গ্রাহক পরিষেবা সম্ভব করেছে। রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণ রাজস্ব পুনরুদ্ধারের লক্ষ্যে বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করেছে, যার ফলে নিগমের আর্থিক ভিত্তি আরো শক্তিশালী হয়েছে। এই উদ্যোগগুলি রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে খুবই সহায়ক হচ্ছে এবং এই সমস্ত পদক্ষেপ ত্রিপুরা রাজ্যের প্রতি নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করে এমন একটি আধুনিক কার্যকর এবং টেকসই বিদ্যুৎ খাত গড়ে তোলার প্রতি আমাদের সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। 2026 সালের অর্থ বছরে 10,72,00,000 টাকা বরাদ্দের একটি এমার্জেন্সি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হবে। এছাড়া খোয়াই জেলায় কল্যাণপুরে 132 কেভি ক্ষমতা সম্পন্ন এক নতুন সাবস্টেশন স্থাপন করা হবে। এর জন্য 24,78,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর ত্রিপুরা 132 কেভি একক সার্কিট লাইনে পুরনো পরিবাহী তারের পরিবর্তে নতুন তার স্থাপন করা হবে, যার জন্য 3,04,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। উদয়পুরে পাড়াটনাতে 132 কেভি একক সার্কিট লাইনে নূতন পরিবাহী তার স্থাপনের জন্য 32,21,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ভোক্তাদের উচ্চমাত্রায় বিদ্যুৎ বিলের চাপ কমানোর লক্ষ্যে রাজ্য সরকার পুনর্নবীকরণ শক্তির উপর বিশেষ জোর দিয়েছে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থান, গ্রামীণ বাজার এবং কিছু গ্রাম সৌর আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সৌরবাতির ব্যবহারের প্রসার রাজ্য সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পিএম সূর্যকর প্রকল্প আমাদের রাজ্যে বাস্তবায়িত হচ্ছে এবং ভারত সরকার প্রদত্ত ভর্তুকির সহায়তায় বহু পরিবার তাদের বাড়ি করে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। 2025-26 অর্থবর্ষের পিএম ডিভাইনের অধীনে 3,335 কেডব্লিউপি সোলার মাইক্রো গ্রিড এবং পিএম জনমনের অধীনে 265 সোলার মাইক্রো গ্রিড সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামীণ বাজার, মোটর স্ট্যান্ড, চেকপোস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে 182টি সোলার হাইমাস্ট স্থাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে পানীয় জল উৎসের জন্য 164 সৌর চালিত পাম্প এবং বিভিন্ন সরকারি বাগিচা 44টি সৌর চালিত পাম্প স্থাপন করা হয়েছে। 2026 অর্থবর্ষে পিএম সূর্যকর প্রকল্পের অধীনে সরকারি ভবন সমূহে সৌর বিদ্যুতায়ন করা হবে। এর উদ্দেশ্যে 60,60,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। পানীয় জলের জন্য 8,51,00,000 টাকা বরাদ্দ এবং 50টি সৌর চালিত ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করা হবে। সিএসআর প্রকল্পের অধীনে ত্রিপুরা 40টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 750 সোলার পাওয়ার পার্ক স্থাপন চালু করা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 50টি জনজাতি বালক ও জনজাতি বালিকা হোস্টেলে 18,97,00,000 টাকা ব্যয়ে ব্যাটারি ব্যাকআপ সহ 10 হাইব্রিড এসপিডি পাওয়ার প্ল্যান্ট এবং সৌরভিত্তিক সিডব্লিউইপিপি স্থাপন চালু করা হবে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান বাস্তবায়নে ত্রিপুরা দেশের অন্যতম সেরা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। শহর এলাকায় বসবাসকারী দরিদ্র জনসাধারণের জন্য 81,042টি বাড়ি নির্মাণ কাজ অনুমোদিত হয়েছে। তার মধ্যে 74,880টি অর্থাৎ 92% বাড়ি নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আবাসন প্রকল্পের অধীনে বিবেকানন্দ মার্কেটে নির্মিত ফ্ল্যাটগুলি ক্রেতাদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং কুঞ্জবন প্রকল্পের ফ্ল্যাট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে আগরতলা এবং অন্যান্য ছোট শহরে নদীর দূষণ রোধ এবং শহরে স্যানিটেশনের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনস্টিটিউট নালা ট্রিটমেন্ট ওয়ার্ক এবং অক্সিডেশন পন্ড নির্মাণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছরে আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে 96 লক্ষ টাকার বিমানবন্দরের সড়ক করিডোরে 4 লেন করার কাজ, 32 লক্ষ টাকা মহারাজা বিদ্যুৎ মহাবিদ্যালয়ের স্থিত জলাশয় পুনরুজ্জীবিত করার কাজ এবং 2,71 লক্ষ টাকায় মরারগঞ্জ বাজার স্থিত পুকুরে উন্নয়ন সহ একাধিক উল্লেখযোগ্য প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে বৃহৎ আকার নাগরিক পরিকাঠামো প্রকল্প গ্রহণ করা হয়েছে। আনুমানিক 530 কোটি টাকার এই প্রকল্প রাজ্যের 12টি শহরকে অন্তর্ভুক্ত করেছে এবং জল সরবরাহ, সড়ক নিকাশি ও পর্যটন পরিকল্পনা উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। প্রায় 75,000 পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে 305 কিলোমিটারের বেশি জল বিতরণকারী পাইপলাইনে বসানো হচ্ছে। এর পাশাপাশি টিউবওয়েল, আয়রন রিমুভাল প্ল্যান্ট, জল পরিশোধন প্ল্যান্ট ও ওভারহেড জলাধার, রাস্তা এবং ড্রেনেজ নেটওয়ার্কের নির্মিত হচ্ছে। 2027 সালে মার্চ মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্টের সিস্টেমের পাশাপাশি 10টি ওয়াটার ট্যাঙ্কার ক্রয় করা হচ্ছে। বিভিন্ন আরবান লোকাল বডিতে জলের এটিএম স্থাপন করা হবে। ত্রিপুরা শহরে আজীবিকা মিশন শহরে বসবাসরত দরিদ্র পরিবার সমূহ, বিশেষত দরিদ্র মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 66,000-এর বেশি সংখ্যক মহিলাকে স্ব-সহায়ক দলের মাধ্যমে সংগঠিত করা হয়েছে এবং তাদের রিভলভিং ফান্ড, ঋণ সহায়তা, দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে